this class. সেন্টেন্স ট্রান্সলেশন ডে 14 আমরা এই ক্লাসটি থেকে দেখব প্র্যাকটিক্যাল কিছু বাংলা সেন্টেন্স যেগুলো খুবই বেসিক লেভেলের। বাট আমরা অনেকেই টেন্স জানি, টেন্সের ডেফিনেশন জানি, স্ট্রাকচার জানি, এগুলো জানা সত্ত্বেও যখন প্র্যাকটিক্যাল সিচুয়েশন ফেস করি এই ধরনের সেন্টেন্স গুলো আমরা দেখি, আমরা কনফিউশনে পড়ে যাই, ইংলিশে সেন্টেন্স ট্রান্সলেট করতে পারি না। তো কিভাবে আমরা সেগুলো ট্রান্সলেট করব? যেমন সে কি ইংরেজি জানে, তিনি কি একজন ডাক্তার, করিম কি অলস নয়, সে কি দিনে ঘুমায় না, অনু কি তোমাকে সাহায্য করে না। বাক্যগুলো দেখলে অনেক সহজ মনে হচ্ছে আপনার কাছে, আপনার মনে হবে যে আপনি পারবেন, বাট দেখবেন আপনি কোনো না কোনো জায়গায় গ্রামেটিক্যাল প্রবলেম ফেস করছেন। আপনার কোশ্চেন গুলো করতে গেলে আপনার মনে হবে আমি ডু ডাজ ব্যবহার করব না, অ্যাম ইজ আর ব্যবহার করব না, হ্যাভ হ্যাজ হ্যাড ব্যবহার করব, কোনটা বা কিভাবে আমার এগুলো করতে হবে। সো এই প্রবলেম থেকে আমি যেটা বললাম, যখন আপনি ওভারকাম করতে পারবেন এই কনফিউশন গুলো, এই বেসিক লেভেলের সেন্টেন্স গুলো যখন আপনি ট্রান্সলেট করতে সক্ষম হবেন এবং গ্রামাটিক্যাল কনফিডেন্টের সাথে যখন আপনি এটা ট্রান্সলেট করতে সক্ষম হবেন, তখনই কিন্তু আপনি একটা মেইন স্পিকিং, একটা অ্যাডভান্স স্পিকিং বা রাইটিং টাস্ক গুলো সলভ করতে পারবেন। তো আমরা এগুলো একটু সলভ করার চেষ্টা করব এবং রেগুলারিটি মেনটেন করে আমরা এই ধরনের সেন্টেন্স গুলো একটু করব, যাতে করে আমাদের আমি আবারও বলছি, অনেকেই হয়তো আমরা টেন্স জানি, গ্রামাটিক্যাল কনসেপ্ট আছে, বাট এই প্র্যাকটিক্যাল জায়গায় এসে আমরা কনফিউশন ফেস করি। একটা বাংলা সেন্টেন্স দেখলে আমরা ধরতে পারি না যেটা আসলে কোন টেন্সের ভিতর যাবে, কোশ্চেনটা করতে হলে আসলে কোন ভার্ব দিয়ে করতে হবে। তো সেটা আমরা একটু প্র্যাকটিক্যাল ডিসকাশনের মাধ্যমে, ডিটেইলস ডিসকাশনের মাধ্যমে সলভ করব। ওকে, তাহলে হুসাইন সাহেব, হুসাইন আলী, হ্যাঁ, আপনি বলেন সে কি ইংরেজি জানে, এই বাক্যটা তাহলে কি হবে ইংলিশে? Does he know English? ওকে, তাহলে আপনি বলছেন এই বাক্যটার ইংলিশ হচ্ছে ডাজ হি নো ইংলিশ। ডাজ হি নো ইংলিশ। এখন আপনি তো এটা পারবেন, হ্যাঁ। অনেকেই এটা জানে না যে এখানে কেন ডাজ বসাবো। এখানে কি আমি ইজ বসাতে পারি না? ইজ হি নো ইংলিশ, ডু হি নো ইংলিশ, ডাজ কেন বসাতে হবে সেটা ব্যাখ্যা করেন। স্যার, এটা যদি অ্যাফার্মেটিভ করি তাহলে হি নোস ইংলিশ। কেন হি নোজ ইংলিশ হবে এটা ব্যাখ্যা করেন। হ্যাঁ, থার্ড পারসন। এটা হচ্ছে সাবজেক্টটা হচ্ছে থার্ড। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি। এই জন্য ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। ওকে, তাহলে সেই হুম, সেজন্য ভার্বের সাথে এস বাই এস, অর্থাৎ এটা আগে বলতে হবে এই বাক্যটা লেখা আছে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। সে কি ইংরেজি জানে, জাস্ট অ্যাজ ইউজুয়াল একটা কাজ হয়, আমি বলছি হ্যাঁ আমি ইংরেজি জানি, তাহলে আই নো ইংলিশ। সে ইংরেজি জানে, হি নোজ ইংলিশ। প্রেজেন্ট সিম্পল টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস হয়। আর এই প্রেজেন্ট সিম্পল টেন্স মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর সেন্টেন্স গুলো যখন নেগেটিভ বা ইন্টারোগেটিভ করা হয়, না বোধক বা প্রশ্নবোধক, তখন ডু বা ডাজ এর ব্যবহার হয়। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই, অর্থাৎ হি, শি, ইট বা কোনো সিঙ্গেল নেম, ডাজ বসাতে হবে। ডাজ মানে ডু ভার্বের সাথে ইয়েসটা, অর্থাৎ ওই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা মেইন ভার্বের সাথে এসটা ব্যবহার করছি, ওইটা আর কি মেইন ভার্বের সাথে আর থাকে না, ওইটা ওই হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বের সাথে চলে যায়। তাহলে আমি যদি বলি সে ইংরেজি জানে না, হি ডাজ নট নো ইংলিশ, মানে হি ডাজন্ট নো ইংলিশ, এরকম হয়। আর সে কি ইংরেজি জানে, ডাজ হি নো ইংলিশ। আমি যদি এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করি, যেমন সে কি ইংরেজি জানে না, আমরা এরকম বলি না, সে কি ইংরেজি জানে না, ডাজেন্ট হি নো ইংলিশ, এরকম হয়। ডাজেন্ট হি নো ইংলিশ, হ্যাঁ। সে কিভাবে ইংরেজি জানে, তাহলে কি হবে? জাস্ট আমি একটা ডাবল বেস ওয়ার্ড নিয়ে আসবো, যে হাউ ডাজ হি নো ইংলিশ। হাউ ডাজ হি নো ইংলিশ, সে কিভাবে ইংরেজি জানে। সো বেসিক্যালি বিষয়গুলো এরকম। আগে টাইম আমাকে বুঝতে হবে, টাইম। আমি যদি বলি সে কি ইংরেজি জানতো, তাহলে কি হতো বলেন তো? মাই তখন হতো ডিড হি নো ইংলিশ, তাই না? কি হতো? ডিড হি নো ইংলিশ। সে কি ইংরেজি জানে, ডাজ হি নো ইংলিশ, হ্যাঁ। সো এই সেন্সটা, টাইমটা আমাকে বুঝতে হবে। আচ্ছা, এবার দেখেন তিনি কি একজন ডাক্তার, তাহলে এটা কি হবে? হোসাইন আলী বলেন, এটা কি হবে? স্যার, তিনি কি একজন ডাক্তার? আহ ডাস হি ডাস হি ডাক্তার? না, এটা ডাজ হি এ ডক্টর হবে না। এই জায়গাটাতেই আমাদের মূলত সমস্যাটা তৈরি হয়। দেখেন আমি কিন্তু টেন্স জানি,
আমাদের গ্রামার সম্পর্কে একটা কনসেপ্ট আছে, তারপরেও আমরা এই সেন্টেন্স গুলো পারি না। কেন পারি না? এই ধরনের প্র্যাকটিক্যাল সেন্টেন্স গুলো আমরা ট্রান্সলেট করি না। দেখেন আপনার ভুলটা কোথায়, আপনি বলছেন যে ডাজ হি আ ডক্টর। দেখেন এটাও প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বাট এটা হবে ইজ হি আ ডক্টর। কেন ইজ হি আ ডক্টর হবে, কে ব্যাখ্যা করতে পারবেন আমাকে বলেন? কেউ বলতে এখানে পারবেন? এই প্রশ্নবোধক চিহ্নের জন্য হুম। অক্সিলারি ভার্বটা আগে চলে আসছে। না, তা এই ডাজ অক্সিলারি ভার্ব, ইজ অক্সিলারি ভার্ব, কেন এই ডাজ বসাবো না আমি? আমি সেটা বলছি। স্যার এখানে কোনো বারবই নাই, হ্যাঁ, আর আগেরটা হচ্ছে প্রথম বাক্যে বারব ছিল। রাইট, তাহলে আপনি কি এবার বুঝতে পারছেন? আপনি যেটা বললেন ডাজ হি আ ডক্টর, এটা হবে না, এখানে কি হবে? ইজ হি আ ডক্টর। এখন তাহলে ইজ হি আ ডক্টর হওয়ার কারণ কি? এটা এইভাবে ব্যাখ্যা দিবেন না যে প্রশ্নবোধক আছে বলে ইজ হবে, এটা না ব্যাখ্যা। ব্যাখ্যা কি বলেন? ব্যাখ্যা কি? এটা হচ্ছে যে ডাক্তার সে যখন কোনো ব্যক্তি বিভাগে নিজে হয়, হুম। তাহলে আমরা অ্যামিজা ব্যবহারটা করি। গুড, থ্যাংক ইউ। বিষয়টা হচ্ছে অ্যামিজার। মনে করেন আপনি টেন্সের স্ট্রাকচার জানেন, এবার বলেন তো অ্যামিজার বসে কোথায়? আমরা অ্যাজ ইউজুয়াল জানি অ্যামিজার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসে। কোথায় বসে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি অ্যামিজার বসে, তার সাথে কিন্তু আরেকটা ভার্ব থাকে, সেই ভার্বের সাথে আবার আইএনজি বসে। হি ইজ প্লেইং ফুটবল, দে আর ইটিং রাইস, আই অ্যাম রিডিং আ বুক, এরকম। কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও অ্যামিজার বসে। কি বললাম? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও অ্যামিজার বসে। কখন বসে? যখন অ্যামিজার কোনো বাক্যের মেইন ভার্ব হিসেবে বসে। কিভাবে বুঝবো অ্যামিজার কোনো বাক্যের মেইন ভার্ব? হওয়া বা থাকা বোঝায়। হওয়া মানে এখানে তিনি কি একজন ডাক্তার হন? আরো যদি আমি ভেঙে বলি, দেখেন বাংলায়, আমি পার্টস অফ স্পিচের কথা বলছি এর আগে আপনাদের, বাংলায় পার্টস অফ স্পিচ ধরা শিখতে হয়, আইডেন্টিফাই করা শিখতে হয়। অর্থাৎ যে ধরনের বা যে বাংলা বাক্যগুলোতে কোনো ভার্ব দেখা যায় না। ইংলিশে কিন্তু ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। ভার্ব ইজ দ্য হার্ট অফ ইংলিশ সেন্টেন্স। ভার্ব ছাড়া, সাবজেক্ট ছাড়া সেন্টেন্স হতে পারে, যেমন ইম্পারেটিভ সেন্টেন্স গুলো হয় না? আমি যদি বলি গেট আপ, গো, গো লিখে যদি একটা ফুল স্টপ দেই, ওটাই কিন্তু একটা সেন্টেন্স। গো মানে কি? যাও, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, একটা ফুল স্টপ দিলেই হয়ে গেল। কিন্তু সাবজেক্ট ছাড়া, অবজেক্ট ছাড়া একটা বাক্য হতে পারে, একটা ওয়ার্ডে একটা বাক্য হতে পারে ইংলিশে, সেটা হয় ভার্ব দিয়ে। কিন্তু ভার্ব ছাড়া কোনো বাক্য কখনো ইংলিশে হয় না। কি বললাম বুঝতে পারছেন? ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না। কিন্তু বাংলায় ভার্ব ছাড়া বাক্য দেখা যায় বা হয়। কিন্তু ইংলিশে আপনাকে অবশ্যই সেই বাক্যটাকে ট্রান্সলেট করতে গেলে ভার্ব বসাতেই হবে। যে বাংলা বাক্যগুলোতে ভার্ব দেখা যায় না, ভার্ব উজ্জ থাকে, ভার্ব থাকে না, যে বাংলা বাক্যগুলোতে ভার্ব দেখা যায় না, ভার্ব উজ্জ থাকে, ভার্ব থাকে না, সেগুলো ইংলিশে ট্রান্সলেট করার জন্য অ্যামিজার অজয়ের ব্যবহার করতে হয়। কেন? এই অ্যামিজার বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। বিই নামে একটা ভার্ব আছে, বি, যার বাংলা অর্থ হওয়া বা থাকা। এর বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যামিজার, পাস্ট ফর্ম অজয়ার, পাস্ট পার্টিসিপল ফর্ম বিন, প্রেজেন্ট পার্টিসিপল বিং। আবারও বলি, সে কি ইংরেজি জানে? তাহলে এই জানা শব্দটা এখানে ভার্ব, বোঝেন কিন্তু বাংলায় পার্টস অফ স্পিচ বুঝতে হয় ভার্ব। কিন্তু তিনি কি একজন ডাক্তার, এখানে কোনো ভার্ব আছে? দেখেন তো, তিনি শব্দটা কি? হি, তাহলে এইটা কি? এটা একটা প্রোনাউন না? একজন শব্দটা কি? এ, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ, মানে আর্টিকেলকে পার্টস অফ স্পিচ হিসেবে অ্যাডজেক্টিভ বলা হয়। এই যে টি, এটা ডাবল ইউএস ওয়ার্ড, এটাও যদি আমি পার্টস অফ স্পিচ ধরি, আহ, মানে সরি, ডাবল ইউএস ওয়ার্ড না, এটা তো জাস্ট কোশ্চেন বোঝাচ্ছে। সো এই যে ডাক্তার, তাহলে ডাক্তার শব্দটা একটা নাউন, মানে এর ভিতরে কি কোনো ভার্ব আছে? কি তো আর কোনো ভার্ব না, তাহলে এর ভিতরে কি কোনো ভার্ব আছে? তিনি কি একজন ডাক্তার, এই বাংলার ভিতরে কোনো ভার্ব আছে? নেই কিন্তু। তাহলে ভার্বটা কি হবে? যে তিনি কি একজন ডাক্তার হন, হওয়া শব্দটা মূলত এখানে ভার্ব। তিনি কি একজন ডাক্তার হন, কিন্তু সেই হওয়াটা নেই, এখানে উজ্জ আছে। প্রেজেন্ট সিম্পল টেন্সের ভিতরে
যে বাক্যগুলোতে ভার্ব থাকে না, বাংলায় ভার্ব দেখা যায় না, সেগুলো কিন্তু মেইন ভার্ব হিসেবে am is আর হয়। অর্থাৎ ইজ হি আ ডক্টর, ইজ হি আ ডক্টর, এখানে মূলত কি থাকে, নাউন বা অ্যাজেক্টিভ রিলেটেড ওয়ার্ড। কি বললাম বলেন তো? সাবজেক্ট নিজে কিছু হয়, বা নিজে কোনো কোথাও থাকে, বা নিজের কোনো গুণ থাকে, এই ধরনের কোনো সেন্টেন্স যদি থাকে, কি বললাম, সাবজেক্ট নিজে কিছু হয়, সে একজন ডাক্তার, আমি একজন ইঞ্জিনিয়ার, সে একজন শিক্ষক, তারা প্লেয়ার, এগুলো হচ্ছে হওয়া। সে ঢাকায় থাকে, সে খুলনায় থাকে, সে খুলনায় ছিল, সে বরিশাল ছিল, সে ঢাকায় ছিল, এটা হচ্ছে থাকা। সে বা আমি, সাবজেক্ট নিজে কোথাও থাকে, আই লিভ ইন খুলনা বলি না, এইটার পরিবর্তে আপনি বলতে পারেন আই অ্যাম ইন খুলনা। হি লিভস ইন ঢাকা, হি ইজ ইন ঢাকা। হি লিভস মানে কি, সে ঢাকায় বাস করে, ওই লিভের পরিবর্তে কিন্তু আপনি ইজ ব্যবহার করতে পারেন, হি ইজ ইন ঢাকা, যার বাংলা অর্থ সে ঢাকায় থাকে। তাহলে এইটা হচ্ছে প্লেস অ্যান্ড নাউন, মানে কি বললাম যে নাউন অথবা অ্যাজেক্টিভের কথা বলছি। অ্যাজেক্টিভ বলতে কি, একজন মানুষ তার কোনো গুণকে বোঝাচ্ছে। যেমন হি ইজ অ্যাংরি, সে রাগান্বিত। শি ইজ থার্স্টি, সে তৃষ্ণার্ত। আই এম হাংরি, আমি ক্ষুধার্ত। এই যে হাংরি, অ্যাংরি, থার্স্টি, এই ওয়ার্ডগুলো কি, এগুলো হচ্ছে অ্যাজেক্টিভ রিলেটেড ওয়ার্ড। বলেন তো কি বলছি, অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ মানে কি, গুণ বোঝায়, সাবজেক্টের একটা অবস্থা বোঝায়, একটা কন্ডিশন বোঝায়। শি ইজ বিউটিফুল, হ্যাঁ, সো কন্ডিশন বোঝায়, ইজ গুড, এরকম। অর্থাৎ নাউন অথবা অ্যাজেক্টিভ থাকে, একটা সাবজেক্ট। এটাই মূলত অ্যামিজ আর অজয়ারের ব্যবহার। এখানে মেইন ভার্ব হিসাবে এগুলো বসে, হওয়া বা থাকা অর্থে। অ্যামিজ আর অজয়ারের বাংলা অর্থ তাহলে কি বললাম, হওয়া বা থাকা। কখন এই অর্থটা দেয়, যখন অ্যাম ইজ আর অজ অয়ার কোনো বাক্যে মেইন ভার্ব হিসাবে বসে। তখন মেইন ভার্ব হিসাবে বসে যখন বাংলা বাক্য দেখলে ভার্ব থাকে না, যখন কোনো সাবজেক্ট কিছু হয় বা কোথাও থাকে, হয়েছিল, কোথাও থেকেছিল, এরকম বোঝায়। বা কোনো সাবজেক্টের একটা গুণ বোঝাচ্ছে, একটা কোয়ালিটি বোঝাচ্ছে, একটা কন্ডিশন বোঝাচ্ছে। অর্থাৎ অ্যাডজেক্টিভ রিলেটেড কিছু ওয়ার্ড থাকে, যে গুড, ব্যাড, বিউটিফুল, আগলি, থার্স্টি, হাংরি, অ্যাংরি, এই ধরনের কিছু ওয়ার্ড থাকে, স্যাড। আহ এই হচ্ছে মূলত বিষয়। যেমন করিম কি অলস নয়, এখানেও দেখেন ভার্ব নেই, কিন্তু অলস শব্দটার ইংরেজি কি বলেন তো, লেজি। লেজি মানে কি, আমি যদি বলি হি ইজ লেজি, সে অলস, এটা একটা অ্যাডজেক্টিভ না? তাহলে ইজন্ট করিম লেজি, অরটা কি হবে বলেন, ইজন্ট করিম লেজি, মানে লেজি, না, ডু নট হবে না, ইজন্ট কি হবে, ইজ নট। Isn't Cory lazy? তাহলে এবার দেখেন, ইজন, তাহলে 4 নম্বর বাক্যটা দেখেন, সে কি দিনে ঘুমায় না, তাহলে ঘুমানো তো একটা কাজ, ঘুমানো ইংরেজি কি, স্লিপ। তাহলে এই বাক্যটা কিন্তু ভার্ব আছে, তাহলে এই বাক্যটাই আবার ইজ হবে না, এই বাক্যটা হবে ডাজ। কি হবে, ডাজেন্ট হি স্লিপ Doesn't he sleep ইন আ ডে, মানে দিনে কি ঘুমায় না, তাহলে ডাজেন্ট হি স্লিপ ইন আ ডে, in a day? সে কি দিনে ঘুমায় না। তাহলে ডাস কখন হবে আর ইজ কখন হবে, বুঝতে পারছেন? যে বাংলা বাক্যে ভার্ব থাকে সেই বাংলা বাক্যগুলো ডু ডাস দিয়ে করতে হয়। যে বাংলা বাক্যগুলো দেখলে দেখা যায় যে ভার্ব নেই, সাবজেক্ট নিজে কোনো কিছু হয় বা থাকে, বা নিজের কোনো গুণ বোঝাচ্ছে, মানে ভার্ব দেখা যায় না, সেই বাক্যটা কি হবে, সেই বাক্যটা অ্যাম ইজ আর দিয়ে করতে হবে। আর যদি ছিল থাকে, যে সে এখানে ছিল, সে ডাক্তার ছিল, তখন অজয়ের হয়। এটা আপনারা বুঝতে পারবেন, করতে করতে এটা হয়ে যাবে। অনু কি তোমাকে সাহায্য করে না, তাহলে সাহায্য করে, এটা একটা ভার্ব, তাহলে সাবজেক্ট থার্ড পারসন অনু। তাহলে ডাজেন্ট অনু হেল্প ইউ, Doesn't help you? তাহলে কোথায় ডাজ হবে আর কোথায় ইজ হবে, এটা কি ক্লিয়ার, বুঝতে পারছেন আপনারা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু অ্যাম ইজ আর কিন্তু শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কখন ডু ডাজ দিয়ে কোশ্চেন করতে হবে, কখন অ্যাম ইজ আর দিয়ে কোশ্চেন করতে হবে, এটা বুঝতে হবে। দেখছেন, আমি বলছি না যে বাক্যগুলো দেখলে আপনার সহজ মনে হবে, খুবই সিম্পল মনে হবে, বাট এখানে অনেক গ্রামাটিক্যাল মিস্টেক থাকে, আমাদের কনফিউশন থাকে। এগুলো ক্লিয়ার করতে পারলেই আমাদের ভিতরে একটা কনফিডেন্ট আসবে যে আমরা পারবো। বুঝতে পারছেন কি বলছি? জি স্যার। আচ্ছা, তাহলে জি স্যার। রাম কি চা পান করে না, তাহলে চা পান করা কি, এটা একটা ভার্ব না? হ্যাঁ, তাহলে কি হবে, যে ডাজেন্ট রাম Doesn't Ram take tea? টেক টি, ডাজেন্ট রাম টেক Doesn't টি, Ram take tea? হ্যাঁ, গুড।
এবার দেখেন 7 নাম্বার, তুমি কি বোকা নাও? তাহলে বোকা শব্দটা কি কোনো ভার্ব? ফলিস না, ওখানে কোনো ভাব নাই। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। ফুল, অ্যাডজেক্টিভ। ফুলিশ না, ফুল অ্যাডজেক্টিভ। তাহলে এটার ইংলিশ কি হবে? Are you full? Aren't you full? Aren't you full? Aren't you full? ইয়েস, গুড। এই তো আপনারা বুঝতে পারছেন, এই তো বুঝতে পারছেন। তাহলে রানা কি মিথ্যাবাদী নয়? তাহলে এটা কি হবে? মিথ্যাবাদী ইংরেজি কি? লায়ার। হ্যাঁ, Liar. হ্যাঁ, তাহলে কি হবে? লায়ার। হ্যাঁ, তাহলে কি হবে? Isn't Rana liar? লায়ার। গুড। ইজন্ট রানা। Liar. এরপর দেখেন, বোঝার চেষ্টা করেন, ওখানে একটা এ হবে, ওটা লায়ার শব্দটার আগে, ওটা একটা কমন নাউন, ওর আগে আ। ইজন্ট রানা আ লায়ার। এরপর Isn't দেখেন, Rana a liar? এরপর দেখেন, আমটি কি মিষ্টি নয়? তাহলে মিষ্টি শব্দটাও কি কোনো ভার্ব? বলেন তো। টক, মিষ্টি, ঝাল, তাহলে এগুলো ওই আমের একটা কোয়ালিটি বোঝাচ্ছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ না? তাহলে তাহলে এখানে ইজ হবে, কি হবে? Isn't mango sweet? ইজেন্ট। দেখেন, আমটি, এই যে টি আছে না, এই জন্য দা হবে। ইজেন্ট কি হবে? Isn't the mango? Isn't the mango sweet? Good. Isn't the mango sweet? Isn't the mango sweet? Good. এই তো। এবার দেখেন, লিলির কি পর্যাপ্ত টাকা আছে? তাহলে এখানে আছে শব্দ, অর্থাৎ এটা কিন্তু ভার্ব। Does লিলি Lily have Lily have হ্যাঁ, enough? এই যে এই জায়গাটাতে দেখেন, এই জায়গাটাতে আমাদের যে কনফিউশন হয় সেটা আমি বলি এবার। দেখেন, Does দেখেন Lily একটু ওয়েট করেন। has enough money? হ্যাঁ, এবার একটু মিউট রাখেন, আমি বলি। এবার একটু মিউট রাখেন, আমি বলি। দেখেন, লিলির কি পর্যাপ্ত টাকা আছে? এখন আমরা জানি যে হ্যাভ হ্যাজ মানে আছে, এটা আমরা জানি। যেমন তার গাড়ি আছে, হি হ্যাজ, তার একটা গাড়ি আছে, হি হ্যাজ আ কার। বা আমার একটা বাড়ি আছে, আই হ্যাভ আ হাউস। মানে হি হ্যাজ কখন বসে? সাবজেক্ট হি, শি, ইট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। আদারওয়াইজ হ্যাভ বসে, আই, উই, ইউ, এখানে হ্যাভ বসে। এটা ঠিক আছে, হ্যাভ মানে আছে। কিন্তু যখন আপনি কোশ্চেনটা করবেন, তখন এই যে হ্যাজ হি এনাফ মানি বা হ্যাজ লিলি এনাফ মানি, এরকম হবে না, এটা ডাজ দিয়ে হবে। এখন আপনার প্রশ্ন হচ্ছে কেন ডাজ দিয়ে হবে? এর কারণ হচ্ছে এটা প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রশ্ন করতে গেলে ডু ডাজ এর ব্যবহার করতে হবে। আর যদি না হয় সেটা ওই অ্যাম ইজ আর এটার ব্যবহার করতে হবে। মানে হ্যাভ হ্যাজ হ্যাড এর ব্যবহার করা যায় না। এটা 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 এনসিয়েন্ট গ্রামার বা আগের ইংলিশে, ওল্ড ইংলিশে হতো, বাট মডার্ন ইংলিশ অনুযায়ী এটা করা যায় না। কেন করা যায় না? কারণ এই হ্যাভটা বা হ্যাজটা, এটা এটা কাজ বোঝাচ্ছে, যেহেতু এখানে একটা কাজ করা বোঝাচ্ছে, যে তার কি আছে, থাকা বোঝাচ্ছে। কারো অধিকারে কোনো কিছু থাকা, মালিকানায় কোনো কিছু থাকা। এই হ্যাভ বা হ্যাজটা এখানে একদমই মেইন ভার্ব হিসাবে বসছে। তো যদি মেইন ভার্ব হিসাবে বসে, তখন মেইন ভার্বের সাথে নট বসে না, মেইন ভার্ব দিয়ে কোশ্চেন করা যায় না। আমাদের অ্যাকচুয়াল নিয়মটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেন করতে হবে, বা অক্সিলারি ভার্ব দিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে। যেমন আমি যদি বলি আই লার্ন ইংলিশ, আমি তো এটা বলবো না যে আই লার্ন নট ইংলিশ বা লার্ন আই ইংলিশ। আমি বলছি আই ডোন্ট লার্ন ইংলিশ বা ডু আই লার্ন ইংলিশ। সো এই হ্যাভ হ্যাজ এই জন্য ওইভাবে বসানো যায় না। কিন্তু অ্যামিজারের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। অ্যামিজারের ক্ষেত্রে আপনার ওই অ্যামিজ আর দিয়ে নট, মানে অ্যামিজার নটই বসাতে হবে। আর কোশ্চেন করতে গেলে অ্যামিজার সাবজেক্টের আগে আনতে হবে। আবার অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে ওই অ্যামিজারটাই কিন্তু এখানে মেইন ভার্ব, কারণ ওই ভার্বটাকে আর ভাঙা যায় না। আরেকটা কথা হচ্ছে, আরেকটা কথা হচ্ছে ওই অ্যামিজারের মানে আমি যেটা বললাম, সাবজেক্ট নিজে কোনো কিছু হওয়া বা থাকা বোঝায়, সাবজেক্ট নিজে। কিন্তু এইখানে লিলির কি পর্যাপ্ত টাকা আছে, সাবজেক্টের কিছু আছে, কারো অধিকারে কোনো কিছু আছে, মালিকানায় কোনো কিছু আছে। এখানে যে ভার্ব সেটা হচ্ছে হ্যাভ। এই হ্যাভ দিয়ে কোশ্চেন করা যায়, হ্যাজ দিয়ে কোশ্চেন করা যায় বা নেগেটিভ করা যায়, যখন এই হ্যাভ হ্যাজ কোনো বাক্যে অক্সিলারি ভার্ব হিসেবে বসে। যেমন পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ হ্যাড এর ব্যবহার হয়। কিন্তু তারপর একটা মেইন ভার্ব থাকে, তার পাস্ট পার্টিসিপল থাকে। সহজভাবে যদি আমি বিষয়টা বলি, দেখেন, মনে করেন একটা ভার্বের টোটাল যে ফর্মগুলো থাকে,
হ্যাভ একটা ভার্ব না, এই হ্যাভ ভার্বের বোঝার চেষ্টা করেন, এটা একটা বেস ফর্মের ভার্ব। হ্যাভ মানে আছে, এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, এর পাস্ট পার্টিসিপলটাও হ্যাড, এর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং। হ্যাঁ, হ্যাভিং, হ্যাভিং মানে খাওয়া বোঝায়, সময় কাটানো বোঝায়। আর এর যে থার্ড পার্সন মানে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে। এই হচ্ছে হ্যাভ ভার্বের ফর্ম। এখানে একটু দেখেন, আমার কথাগুলো বোঝেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, বাট আমরা অনেকে এই বেসিক বিষয়গুলোই জানি না। এখন আমি যদি বলি আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে, এই যে একটা বাক্য আমি লিখলাম, এই বাক্যটা আমি যদি বলি এটা নেগেটিভ কি, আপনারা সহজ কথায় বলবেন আই হ্যাভ নট এ কার, অথবা আহ, আমি যদি ইন্টারোগেটিভ করতে বলি হ্যাভ আই এ কার এরকম বলবেন, অথবা হি হ্যাজ আ কার, তার একটা গাড়ি আছে, অথবা হি হ্যাড আ কার। এই যে বাক্যগুলো আমি লিখলাম, এই বাক্যগুলো আগে বুঝতে হবে আমার টেন্সটা কি। আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে, এটা জাস্ট প্রেজেন্ট সিম্পল। হি হ্যাজ এ কার, এটা প্রেজেন্ট সিম্পল মানে প্রেজেন্ট ইনডিফিনিট। আর হি হ্যাড এ কার, এই হ্যাভ এর পাস্ট ফর্ম হ্যাড, তার একটা গাড়ি ছিল, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার নিয়ম হচ্ছে ডু ডাজ ডিড এর ব্যবহার। অর্থাৎ আই হ্যাভ আ কার, এটার নেগেটিভ হচ্ছে আই ডোন্ট হ্যাভ আ কার, আই ডোন্ট হ্যাভ আ কার। এটার ইন্টারোগেটিভ হচ্ছে ডু ডু আই হ্যাভ আ কার। হ্যাঁ, ডু আই হ্যাভ আ কার। এটা হি হ্যাজ এ কার, এটা নেগেটিভ হচ্ছে হি ডাজ এর ব্যবহার হবে, যেহেতু সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ওইটা থাকার কারণে হ্যাজ হয়েছে, মানে এইখানে একটু ভিন্নতা আছে, সেটা বলছি ডাজেন্ট হ্যাভ আ কার। এইখানের ভিন্নতা হচ্ছে আহ দেখেন, অনেক সময় এই ভি, এই যে এই ফর্ম দুটো আমি লিখলাম কেন, এটা কোনো বইতেও থাকে না, কোনো গ্রামার বইতে, প্রত্যেকটা বইতে দেখবেন এই যে কনজুগেশন অফ ভার্ব বা ভার্বের ফর্ম, সেখানে দেওয়া থাকে যে ভার্বের তিনটা ফর্ম, V1 V2 V3, প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল, এই দুইটা থাকে না। বাট এর দরকার আছে এই হ্যাভ ভার্বটার জন্য। কেন দরকার আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা নিয়ম আছে না, যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস হবে। তাহলে মনে করেন যে আই আই গো, আমি যাই, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। আই না বসে যদি হি হয় তখন কি হয়? হি গো হবে, হি গোস হয় না, হি গোস টু স্কুল, He goes. সে স্কুলে যায়, এটা হয় কিনা? হি গোস টু স্কুল, Yes, sir. সে স্কুলে যায়। তাহলে এই যে আই হ্যাভ এ কার, আমার গাড়ি আছে, আমি যখন হি লিখলাম, তাহলে হি হ্যাজ না লিখে আমি তো হি হ্যাভস লিখতে পারতাম। আমার তো তাহলে নিয়ম অনুযায়ী ভার্বের সাথে এস বা ইএস হয়, নিয়ম অনুযায়ী হি হ্যাভ মানে থার্ড পার্সন ফর্ম বা সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এটা এরকম হওয়ার কথা, হ্যাভস, এইচ এ ভি এস, হ্যাভস। কিন্তু এটা কোনো ফর্মই না, এটা হ্যাভ ভার্বের কোনো ফর্মই না। ঠিক আছে, তার মানে ওই ওই সূত্রটা এখানে কিন্তু মিললো না, যে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস হবে, এটা কি মিললো না, কারণ হ্যাভ এর থার্ড পার্সন ফর্ম হ্যাজ। এই জন্য আমি বলি যে এই V5 যে ফর্ম, এটাও জানার প্রয়োজন আছে। সো হ্যাভ এর থার্ড পার্সন, তাহলে এটা কিন্তু ডিফারেন্ট, অন্যান্য ভার্বগুলোর সাথে মিলছে না, এটা আলাদা। হ্যাভ এর থার্ড পারসন হ্যাভস না, হ্যাজ, কি হ্যাজ এ কার। তাহলে ওই নিয়মটা আমার ভুল এখানে, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস হয়। আমার কথা বুঝতে পারছেন? আই রিড এ বুক, হি রিডস আ বুক, বা আই রাইট আ লেটার, করিম রাইটস আ লেটার, এরকম হয় না? কিন্তু এই জায়গাটায় কিন্তু সেটা না। যাই হোক, তাহলে দেখেন আই গো টু স্কুল, এই বাক্যটা আমি যদি নেগেটিভ করি, আমি বলছি যে আই ডোন্ট গো টু স্কুল। গো টু স্কুল মানে আই ডু নট গো টু স্কুল, আই ডু নট গো টু স্কুল। কিন্তু যদি বলি হি গোস টু স্কুল, সে স্কুলে যায়, এটার নেগেটিভ কি হবে? হি ডাজেন্ট, হি ডাজেন্ট, ডাজ হবে না? Doesn't go to school. He আর doesn't ডাজ go to বসলে school. আর গোস থাকবে না, তাই না? গো হয়ে যাবে, হি ডাজেন্ট গো টু স্কুল। সো সেম নিয়মে, যেহেতু এটাও প্রেজেন্ট সিম্পল টেন্স, সেম নিয়মে আই হ্যাভ আ কার, আই ডোন্ট হ্যাভ আ কার, ডু আই হ্যাভ আ কার, হি হ্যাজ আ কার, এখানে হি ডাজেন্ট হবে। এই ডাজ যখন আমি বসাবো আর ওই হ্যাজ আর থাকবে না, এটা কি হয়ে যাবে? হ্যাভ, বেস ফর্মে চলে আসবে। যেমন এই যে আই হি গোস টু স্কুল, গোস তো আর থাকেনি, ডাজ বসালে থাকছে, গো হয়ে গেছে না? তাহলে এখানে আর হ্যাজ থাকবে না, এটা কি হবে? হি ডাজেন্ট হ্যাভ আ কার, তার গাড়ি নেই, তাহলে কি হবে? হি ডাজেন্ট হ্যাভ আ কার। তার কি একটা গাড়ি আছে? তখন কি হবে? যে ডাজ হি হ্যাভ আ কার? He had a car. ডাজেন্ট না, ডাজেন্ট হি হ্যাভ আ কার, মানে সেটা আবার নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে যায়, যে তার কি গাড়ি নেই, এরকম হয়ে যায়। আমি বলছি তার কি একটা গাড়ি আছে, ডাজ হি হ্যাভ, ডাজ হি হ্যাভ আ Had a কার, car. তার কি একটা গাড়ি আছে? ডাজ হি হ্যাভ আ কার, ডাজ হি হ্যাভ আ কার, এরকম। এবার দেখেন হি হ্যাড এ কার, তার একটা গাড়ি ছিল। যেমন আমি যদি বলি যে সে স্কুলে গিয়েছিল, তাহলে কি হবে? হি
ওয়েন্ট টু স্কুল। গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট না, আবার অনেকে ওয়েন্ট গো বলে ফেলে, বাট না, এই ওয়েন্ট মানে কিন্তু যাওয়া, গিয়েছিল। আমি যদি বলি সে যায়নি, কি হবে? হি ডিডন্ট, ডিডের ব্যবহার করি এখানে। আর ডিড ব্যবহার করলে ওয়েন্ট থাকবে না, এটা বেস ফর্মে চলে আসে। হি ডিডন্ট গো টু স্কুল, সেই স্কুলে, এই বেসিক বিষয়গুলো বুঝতে হবে। সেই স্কুলে যায়নি, হি ডিডন্ট গো টু স্কুল। সেই স্কুলে গিয়েছিল, হি ওয়েন্ট টু স্কুল। সেই স্কুলে যায়নি, হি ডিডন্ট গো টু স্কুল। এবার দেখেন, তাহলে হি হ্যাড এ স্কুল, এই হ্যাড কি? এই হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম হ্যাড। তাহলে হি হ্যাড আ কার, তার একটা গাড়ি ছিল, তাহলে তার গাড়ি ছিল না, হি ডিডন্ট। হি ডিডন্ট আর হ্যাড He হবে, didn't have a car. রাইট, কোথায় লিখতেছে এটা? হি ডিডন্ট Have a car. হ্যাড হবে না, কিন্তু হ্যাভ আ কার বেস ফর্মে চলে আসবে। His phone. হি ডিডন্ট হ্যাভ আ কার। এবার তাহলে আমি যদি বলি তার কি একটা গাড়ি ছিল, তখন কি হবে? যে ডিড হি Did he হ্যাভ আ have কার, a car? Have a ডিড car. হ্যাভ আ কার। তাহলে হি হ্যাড এ কার, হি হ্যাড নট এ কার, হ্যাড হি নট এ কার, এরকম হ্যাড নট, হ্যাভ নট হবে না, হ্যাজ নট এটা হবে না। কেন হবে না? বিকজ এই হ্যাভ, হ্যাজ, হ্যাড এই বাক্যগুলোতে মেইন ভার্ব হিসেবে বসছে। এটা কোনো পারফেক্ট টেন্সের বাক্য না, এটা প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। হ্যাভ, হ্যাজ, হ্যাড দেখলে আমরা মনে করি যে পারফেক্ট টেন্স, নো, এটা প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে এগুলো মেইন ভার্ব হিসেবে বসছে। এই জন্য অন্যান্য মেইন ভার্ব বসলে যেভাবে আমরা ডু, ডাজ, ডিড দিয়ে নেগেটিভ করি, এই বাক্যগুলোকেও সেম ওয়েতে সেইভাবেই ডু, ডাজ, ডিড দিয়ে নেগেটিভ করতে হবে। হ্যাভ নট, হ্যাজ নট কোথায় বসে? আমরা যদি এরকম কোনো বাক্য থাকতো, যেমন হি হ্যাজ প্লেড ক্রিকেট, এর বাংলা অর্থ হচ্ছে CRICK এটি, এর বাংলা অর্থ হচ্ছে সে ক্রিকেট খেলেছে। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজটা অক্সিলারি ভার্ব, প্লেডটা মেইন ভার্ব। আমি যদি বলি সে ক্রিকেট খেলেনি, জাস্ট হি হ্যাজ নট বা হি হ্যাজন্ট প্লেড ক্রিকেট, প্লেড ক্রিকেট। এখানে আমি এটা বসাতে পারবো, কেন পারবো? কারণ এই হ্যাজটা অক্সিলারি ভার্ব হিসেবে বসছে, এটা কোনো মেইন ভার্ব হিসেবে বসেনি। এখানে মেইন ভার্ব প্লেড, বা সে কি ক্রিকেট খেলেছে? হ্যাজ হি প্লেড ক্রিকেট, প্লেড ক্রিকেট। হ্যাঁ, সো এখানে হ্যাভ নট, হ্যাজ নট, হ্যাড নট বসাতে পারবো। তাহলে এই বিষয়টাকে আপনারা বুঝতে পারছেন যে কখন হ্যাভ, হ্যাজ, হ্যাড এর সাথে নট বসবে, বা কখন হ্যাভ, হ্যাজ, হ্যাড কোশ্চেন করার জন্য ব্যবহৃত হবে, যখন এটা পারফেক্ট টেন্সে থাকে, বা যখন আমাকে, সহজ কথা হচ্ছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড যখন অক্সিলারি ভার্ব হিসেবে বসে, অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসে। আর কখন হ্যাভ নট, হ্যাজ নট, হ্যাড নট বসাবো না, বা হ্যাভ, হ্যাজ, হ্যাড দেন ইন্টারোগেটিভ করবো না, যখন এই ভার্ব গুলো মেইন ভার্ব হিসেবে বসবে। মেইন ভার্ব হিসেবে বসলে এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট টেন্সে আর কি বসে থাকে। জায়গাটা ক্লিয়ার? বুঝতে পারছেন আপনারা? Yes. Yes, sir. Yes, sir. Clear, sir, clear. গুড। তাহলে দেখেন, তাহলে রিতার কি জামা নেই? তাহলে সাবজেক্ট থার্ড পারসন, তাহলে ডাজেন্ট রিতা হ্যাভ Have. শার্ট? Doesn't Rita have a frog? Have a frog. হ্যাঁ, যেটাই বলেন আপনি, ফ্রক। আচ্ছা, তোমার কি একজন বন্ধু আছে? কি হবে? তোমার কি একজন বন্ধু আছে? Do you? রাইট, Do you ডু ইউ have a হ্যাভ আ ফ্রেন্ড, ডু ইউ হ্যাভ আ ফ্রেন্ড। তাদের কি কোনো, তাদের কি কোনো শত্রু নেই? They have any enemy? তাহলে এখানে ডাজ হবে না, এটা তাহাদের, এটা ডু হবে, কারণ এটা Do they, ঠিক আছে, মানে don't they have any? রাইট, মানে Don't they have any enemy? রাইট, ডোন্ট দে হ্যাভ এনি এনিমি। তাহলে এখানে ডাজ কেন হবে না? তারা, এটা থার্ড পারসন, বাট এটা সিঙ্গুলার না, প্লুরাল, এটা বুঝতে হবে, এটা প্লুরাল। আমার হ্যাজ হবে বা ডাজ হবে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে, হি, শি, ইট, বা কোনো সিঙ্গেল নামকে মেনশন করা হয়, রহিম, করিম। দে থার্ড পারসন বাট প্লুরাল, নট সিঙ্গুলার। আচ্ছা, তোমার কি একটি ঘড়ি আছে? কি হবে? Do you have a watch? Do you have a watch? গুড। Have a what? হাসানের কি You have ছাতা a- আছে? হাসানের কি ছাতা আছে? আপনার কি ছাতা আছে? Hassan has an umbrella. That, আছে তারপর হাসান? হাসান and umbrella. Does Hassan umbrella? ডাজ হাসান ক্লিয়ার করেন কিন্তু, ডাজ Has, হাসান has, হ্যাভ অ্যান have an umbrella. কি হবে? এটা হবে, ঠিক আছে। হাসানের কি ছাতা আছে স্যার? এখানে তো ও একটি উল্লেখ করা হয় নাই। হ্যাঁ, তো And দিচ্ছেন। উল্লেখ করা না থাকলেও দিতে হবে, কারণ এই এই যে ছাতা, এগুলো
একটা কমন নাউন। এই ওয়ার্ড গুলোকে কখনো একা বসানো যায় না, বুঝছেন? অবশ্যই অবশ্যই আর্টিকেল দিয়ে এগুলো বসাতে হয়। হ্যাঁ, এটা একটা নিয়ম কমন নাউনের, একা বসানো যায় না। যেমন আমি যদি বলি যে সে কি গাড়ি চালায়, বা সে গাড়ি চালায়, হি ড্রাইভস কার বলা যায় না, আপনাকে বলতে হয় হি ড্রাইভস এ কার। He drives a car. হ্যাঁ, মানে আর্টিকেল বসাতে হয়, আর্টিকেল না বসালে এই কমন নাউন গুলো লেখা যায় না। আমি যদি বলি সে কি ছাত্র, তাহলে ইজ হি স্টুডেন্ট এরকম না, ইজ হি আ স্টুডেন্ট এরকম বলতে হয়। হ্যাঁ, এর একটা নিয়ম আছে, আমি সেটা দেখাবো আপনাদের, এটা নাউনের একটা চ্যাপ্টারে আছে। তাহলে এটা কি হবে, যে হাসানের কি ছাতা আছে, ডাজ হাসান হ্যাভ অ্যান আমব্রেলা। আচ্ছা, হ্যাঁ, মিতুর কি একটি পুতুল আছে, কি হবে এটা, মিতুর কি একটি পুতুল আছে। Have a doll. Have a doll. গুড, ডাজ মিতু হ্যাভ এ ডল। আচ্ছা, মা বাবাকে মান্য করো, এটা এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। অবে, Your parents. অবে, রেসপেক্ট মানে শ্রদ্ধা করা। দেখেন এই ওয়ার্ডটা হচ্ছে ও বি ই ওয়াই। এই এই দেখেন, এই যে অবেই এর মানে হচ্ছে মান্য করা, এই ওয়ার্ডটা মনে রাখবেন, অবেই মানে মান্য করা, অবেই ইওর প্যারেন্টস। রেসপেক্ট মানে শ্রদ্ধা করা, আর মানা মেনে চলা, অবেই ইওর প্যারেন্টস। ঠিক আছে, এটা মনে রাখবেন ওয়ার্ডটা। লোক, হ্যাঁ, লোকটি মিথ্যা কথা বলে। The man tells lie. টেলস লাই। Lie. তিনি একজন কৃষক, He is a farmer. হি ইজ আ ফার্মার। মৌমাছি ক্ষুদ্র পোকা, He is a small ইনসেক্ট। insect. The bee is a small insect. Insect. ভোর হয়েছে, It has been It done. আপনি যেটা বলছেন গ্রামাটিক্যাল এটা ঠিক আছে, ইট হ্যাজ বিন ডান। কে বলছেন এই কথাটা, ফাজল রে। হ্যাঁ, হ্যাঁ, আপনি যেটা বলছেন ঠিক আছে, বাট এই কথাগুলো বিশেষ করে এই বাক্যটা একটু মনে রাখবেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে বলা হয়। এটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে। এই যে ভোর হয়েছে বলো, এই সেন্টেন্সটা যদি কাউকে ট্রান্সলেট করতে দেওয়া হয়, জাস্ট এরকম বলতে হয়, ইট ইজ ডান, ইট ইজ ডান, DAWN, ডান। হ্যাঁ, কিন্তু কেন এটা বলা হয়, যেমন আহ সময় চলে গিয়েছে, এই যে কথাটা আমি বললাম, আপনার আপনি গ্রামার অনুযায়ী যদি ভাবেন, আপনার মনে হবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স না, কিন্তু টাইম ইজ গন, time has gone. টাইম ইজ নট হ্যাজ। হ্যাঁ, সো Time is gone. হ্যাঁ, সো বিষয়টা হচ্ছে ভোর হয়েছে, ডান ডান, ডান। ইট ইজ ডান। এই যে দেখেন, DAWN, ডান মানে ভোর, DAWN, ডান। হ্যাঁ, সো Sorry, it is done হবে। হ্যাঁ, Done. ইট ইজ ডান, ইট ইজ ডান, মানে এটা 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 গ্রামাটিক্যালি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বাট এটা মৌখিক ইংলিশে বা স্পোকেন ইংলিশে অনেক সময় মানে রেগুলার কোন একটা ওয়ার্ক, মনে করেন ভোর হয়েছে, আমরা বলি না এই ভোর হয়ে গেছে, হয়ে গেছে মানে মানে এইমাত্র এই জিনিসটা হয়, মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হলেও আপনার সেন্স অনুযায়ী এটা প্রেজেন্ট সিম্পল টেন্সের ভিতর আসে আর কি। তো এইভাবে আর কি এই কথাগুলো বলা হয়, এটা বলতে বলতে এরকম আর কি পজিশনে চলে আসে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে এই। আর আপনি যেটা বলছেন ইট হ্যাজ বিন ডান, আপনি খুব সুন্দর বলছেন, এটা ভালো লাগছে, কারণ অনেকেই গ্রামার গুলো মেনটেন করতে পারে না। এই হওয়া মানে কি, হওয়া মানে মানে বি ভার্বের বাংলা অর্থ হচ্ছে হওয়া বা থাকা, এর প্রেজেন্ট ফর্ম অ্যামিজার, পাস্ট ফর্ম অজায়ার, হয়েছিল থেকে ছিল বলে অ্যামিজার, এর পাস্ট পার্টিসিপল মানে V3 হচ্ছে বিন, বি এর V3 বিন। আমি যদি বলি সে একজন ডাক্তার হয়েছে, হি হ্যাজ, অনেকে এই যে বিকাম মানে কিন্তু হওয়া, বাট বিকাম না দিয়ে আপনি বিন দিতে পারেন, হি হ্যাজ বিন এ ডক্টর, বিন। হ্যাঁ, হয়েছে, সাবজেক্ট নিজে কোনো কিছু হয়েছে। তাহলে সে বুদ্ধিমতী, তাহলে শি ইজ ইন্টেলিজেন্ট। He is intelligent. মা একটি গল্প বলছে, কি হবে এটা বলেন তো, মা একটি, Mother tells a Mother story. is এটা telling a story. এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইজ টেলিং, মাদার ইজ টেলিং আ স্টোরি, মাদার ইজ টেলিং আ স্টোরি, মাদার ইজ টেলিং আ স্টোরি। এরপর কুকুরটি ঘেউ ঘেউ করছে, The dog is barking. The dog is barking. তুলি একটি গান করছে। এই যে ঘেউ ঘেউ করা ইংরেজি মনে রাখবেন, বার্কিং, Barking. কুকুরটি ঘেউ ঘেউ করছে, দ্য ডগ ইজ বার্কিং, Is বার্কিং। ওকে, আচ্ছা,
তুলি একটি গান করছে, কি হবে? Is singing a song. তুলি ইজ সিঙ্গিং আ সং। তাহলে দেখছেন, এই যে আমি কয়েকটা বিষয়ের উপরে একটু ফোকাস করছি, একটু আলোচনা করে দিয়েছি, আপনারা কিন্তু সবগুলো সেন্টেন্স এখন কনফিডেন্টের সাথে ট্রান্সলেট করতে পারছেন। আমি এটাই চাচ্ছি যে এইগুলো খুবই বেসিক থিংস, বাট আমাদের অনেক প্রবলেম তৈরি হয় এই জায়গাগুলোতে, গ্রামাটিক্যাল প্রবলেম এই এই ধরনের সেন্টেন্স গুলো ট্রান্সলেট করতে গেলে। তো যদি এই কিছু বিষয়ে কিছু কনফিউশন ক্লিয়ার করা যায় এই জায়গাটাতে, আপনারা খুব ভালো একটা কনফিডেন্ট পাবেন। আবারও বলছি, অনেক ভালো একটা কনফিডেন্ট পাবেন এই ধরনের সেন্টেন্স গুলো ট্রান্সলেট করার ক্ষেত্রে। আর এখানেই যদি দুর্বলতা থেকে যায়, সব জায়গায় দুর্বল হয়ে যাব আমরা। ঠিক আছে, কারণ আমাদের মনে হয় স্যার এটা পার্কিং দ্য ডগ ইজ বার্কিং, দ্য ডগ ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি কি বলছি আপনারা কি বুঝতে পারছেন? এই সেন্টেন্স গুলো আমি আপনাদের হোমওয়ার্ক দিলে আপনারা সেটা একটু করার চেষ্টা করবেন। দেখেন, আমি একটি পাখি দেখিতেছি, এই বাক্যটা মানে একটা জিনিস বোঝার চেষ্টা করেন, এখানে কিছু কিছু বিষয় ইংলিশে অনেক কিছু আক্ষরিক করতে হয় না, সেন্স দিয়ে অনেক কিছু বুঝতে হয়। মানে সেন্স দিয়ে বুঝতে হয় জিনিসটা কি। আমি একটি পাখি দেখিতেছি, আপনি যদি এটা গ্রামাটিক্যালি দেখেন আপনার এরকম হবে, আই অ্যাম সিং আ বার্ড। Singing a না, bird. শো না, সিং। শো মানে হচ্ছে দেখানো, আরেকজনকে দেখানো, আর সি মানে দেখা, নিজে দেখা। সো আই এম সিং এবার এরকম হয় যে আমি একটি পাখি দেখিতেছি। দেখেন এই বাক্যটা বাংলা যা আছে এটার ইংলিশ এরকমই তো নাকি? আই এম সিং এবার, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেমন করিম মাছ ধরিতেছে, এটা কি হবে? যে করিম ইজ ক্যাচিং ফিশ। তাহলে এটাও ঠিক আছে না? করিম ইজ ক্যাচিং ফিশ, এটাও ঠিক আছে কিনা? হ্যাঁ, করিম মাছ ধরতেছে। হ্যাঁ, এখন দেখেন এখানে আমাদের যে সেন্সের কাজটা কি আমি বলি। ইংলিশ কি একটা ভাষা না, একটা ল্যাঙ্গুয়েজ? তো আমাদের ল্যাঙ্গুয়েজের মতো করে বুঝতে হবে। কেমন? গ্রামার দিয়ে সব হয় না। হ্যাঁ, একটু মিউট রাখেন, আমি বলি। হ্যাঁ, গ্রামার দিয়ে সবকিছু হয় না। যেমন আমি একটি পাখি দেখছি, দেখেন ভার্বের সাথে আইএনজি কখন দেওয়া যায় জানেন? ভার্বের সাথে আইএনজি মানে কি? একটা কাজ করতেছে এরকমই তো বোঝাচ্ছে, অ্যাকশন দেওয়া, কাজ করা। আমার আমি ভাত খাচ্ছি, হাত দিয়ে তুলতেছি, গাল দিয়ে খাচ্ছি, সে চিঠি লিখছে, কাজ করতেছে। করি মাছ ধরতেছে, তাই না? একটা কাজ। হ্যাঁ, সামথিং ইজ হ্যাপেনিং, রানিং থাকা মানে তো স্যার আইএনজি তো আইএনজি দেওয়া। তাহলে বোঝেন, রানিং থাকা মানে আইএনজি দেওয়া। তাহলে আমি একটি পাখি দেখছি, দেখেন তো এখানে কি কোনো কিছু রানিং আছে? মনে করেন গাছের ডালে একটা পাখি বসে আছে, আর আপনি একটা রাস্তায় দাঁড়ায় আছেন। রাস্তায় দাঁড়ায় থেকে গাছের ডালে একটা পাখি দেখতেছেন, আপনি দেখতেছেন, আপনার চোখ কি দৌড়াচ্ছে বা পাখি কি দৌড়াচ্ছে? আপনি কি কোনো অ্যাক্টিভিটিস করতেছেন সেখানে? কোনো কাজ কি হচ্ছে ভেবে দেখেন তো, আমার কথাটা বোঝেন। কোনো অ্যাকশন দেয় না, কোনো অ্যাকশন, দেখা কাজ ঠিক আছে, আপনার কি কোনো অ্যাকশন দিচ্ছে? কন্টিনিউয়াস প্রসেসে কোনো কিছু চলতেছে? চলে না। কোনো কাজ দেখা যায় না, অ্যাকশন দেয় না। অ্যাকশন যদি না দেয়, ওইখানে ভার্বের সাথে আইএনজি বসানো যায় না। এইগুলোকে বলা হয় স্ট্যাটিক ভার্ব। ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই ভার্বের দুইটা ধরন আছে, একটাকে বলা হয় ডাইনামিক। ডাইনামিক মানে যেটা চলনশীল, আর একটা বলা হয় স্ট্যাটিক। যেমন আমি তোমাকে অনুভব করছি, আমি তোমাকে ফিল করছি, বলি না? আই এম ফিলিং ইউ বলা যায় না, আই ফিল ইউ। কেন? কারণ অনুভব করা এটা ভিতরের একটা অনুভূতি, এটা কি দেখা যাচ্ছে? কেউ কি কোনো কাজ করতেছে? কোনো কাজ কি হচ্ছে, চলতেছে, হাত পা নড়তেছে, দেখা যাচ্ছে না? তাহলে এটা আই ফিল। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবেসেছিলাম, আই লাভ ইউ। আমরা বলি না আমি তোমাকে ভালোবাসবো সারা জীবন, আই উইল লাভ ইউ ফর এভার। এগুলো প্রেজেন্ট পাস্ট ফিউচার টেন্সে হচ্ছে। কিন্তু কাউকে কি কোথাও বলতে শুনছেন আই এম লাভিং ইউ? কেউ বলে লাভিং কথা? কেউ বলে আই এম লাভিং? দেখবেন কেউ বলে না। মনে করেন একজনের সাথে একজনের রিলেশনশিপ চলতেছে, কন্টিনিউয়াসলি হচ্ছে, কিন্তু কেউ কি কখনো বলে আই এম লাভিং ইউ? বলে না। ওই লাভের সাথে আইএনজি বসানো যায় না। লাভ ভালোবাসা, মনের একটা ফিলিংস, অনুভূতি। এখানে কোনো কাজ হ্যাপনিং। সো এরকম কিছু ভার্ব আছে, এই সি, আন্ডারস্ট্যান্ড, বিলিভ, লাভ, লাইক, ওয়ান্ট, উইশ, ডিজায়ার, ফিল। এই ভার্বগুলোর সাথে ইংলিশে কখনো আইএনজি বসানো যায় না। বাংলায় কন্টিনিউয়াস টেন্স হতে পারে, বাংলা বাক্য দেখলে মনে হতে পারে এটা কন্টিনিউয়াস টেন্স, বাট ইংলিশে এটা ইনডেফিনিট টেন্সে লিখতে হয়। আমি তোমার অপেক্ষা করছি, আই অ্যাম ওয়েটিং ফর ইউ, আমরা এটা বলি, বাট এখানেও আই আই ওয়েট ফর ইউ এরকম বলতে হয়। এটা এটা আপনি মানে স্পোকেনের ভাষায়
এগুলো বলা যায়, আই এম সিং এ বার্ড, আই এম ওয়েটিং ফর ইউ। বাট যারা অ্যাডভান্স ইংলিশ জানে, যারা ফর্মাল ইংলিশ জানে, বা রিটেন ইংলিশে বিশেষ করে যারা রিসার্চের কাজ করে, এই ধরনের গ্রামেটিক্যাল পার্ট গুলোকে মেনটেন করতে হয়। বিশেষ করে কম্পিটিটিভ যে এক্সাম গুলো থাকে না, বিসিএস, ব্যাংকস অফ অ্যাডমিশন টেস্ট, সেখানে এই সেন্টেন্সটা যদি ট্রান্সলেট আসে, আই এম সিং এ বার্ড বলে ভুল দিবে আপনাকে। আমি পাখি দেখিতেছি, এটা যদি ট্রান্সলেট করতে হয় আপনাকে আই সি এ বার্ড লিখতে হবে। ঠিক আছে? কেউ কি বুঝতে পারছেন আমার কথাটা আমি কি বললাম? স্ট্যাটিক ভার্ব Yes, sir. এবং ডাইনামিক ভার্ব। যেটা হচ্ছে একদম নড়াচড়া হবে হ্যাঁ, কোনো রঙ্গ বা কোনো কিছু, সেটা ভাবে হচ্ছে কন্টিনিউয়াস যেটা অ্যাকশনটা দেখা যায়, অ্যাকশন, অ্যাকশন, কাজ চলতেছে, করতেছে, অ্যাকশনটা দেখা যায়, সেখানে আপনি আইএনজি বসাতে পারেন। বাট আমি কি বলছি, মানে স্পোকেন ইংলিশ তো জাস্ট ইনফর্মাল, মুখের আপনার অপোজিট পার্সনটাকে আপনার মনের ভাষা বোঝাতে পারলে হলো। স্পোকেন ইংলিশে কিন্তু গ্রামাটিক্যাল মিস্টেক হলেও সেটা খুব বেশি মেজর কোনো মিস্টেক বলে মনে করা হয় না। হ্যাঁ, অনেক মিস্টেক হয় মানুষের কথা বলার ক্ষেত্রে, ওটা 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 খুব বেশি ইয়ে না। কিন্তু যারা অ্যাডভান্স ইংলিশ শিখতে চায়, যারা ফর্মাল রাইটিং এর ভিতরে যায়, বা এই যেটা বললাম কম্পিটিটিভ এক্সামের ট্রান্সলেশন পার্টে এই ধরনের সেন্টেন্স বা বাক্য যদি থাকে, হ্যাঁ, আমি তোমার, আমি তোমাকে ভাবতেছি, আই অ্যাম থিঙ্কিং ইউ বলা যায় না, আই থিঙ্ক ইউ, আই থিঙ্ক, জাস্ট আই থিঙ্ক। আমি তোমার আগমন প্রতীক্ষা করছি, প্রতীক্ষা করা, তোমার আগমনের প্রতীক্ষা করছি, এক্সপেক্ট করা, প্রত্যাশা করছি, আই এম এক্সপেক্টিং ইউর অ্যারাইভাল বলা যায় না, আই এক্সপেক্ট ইউর অ্যারাইভাল। আমি বিষয়টা আমি বলছি, আপনি কি বুঝতেছেন আমি কি পড়াচ্ছি? এই যে, আর ইউ আন্ডারস্ট্যান্ডিং হয় না, ডু ইউ আন্ডারস্ট্যান্ড, ইয়েস স্যার আই আন্ডারস্ট্যান্ড, আই গট ইট, আই গেট ইট। কিন্তু আই অ্যাম আন্ডারস্ট্যান্ডিং বলা যায় না। এই আন্ডারস্ট্যান্ডিং শব্দটা একটা স্ট্যাটিক ভার্ব, গুগলে লিখে সার্চ দিবেন যে প্রোভাইড সাম এক্সাম্পল অফ স্ট্যাটিক ভার্ব, STATIVE, দেখবেন চলে আসবে অনেকগুলো ভার্ব। যে ভার্ব গুলো দ্বারা বাক্য বাংলায় যদি হয় সেটা কন্টিনিউয়াস টেন্সে হতে পারে বা দেখা যেতে পারে, বাট ইংলিশে সেগুলো লিখতে গেলে আপনাকে সিম্পল মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে, ওই ভার্বের সাথে আইএনজি বসানো যায় না। বাট ওটা কন্টিনিউয়াস সেন্স প্রকাশ করে, কিন্তু আপনার ওই লিখতে হবে ইনডিফিনিট টেন্স। বুঝতে পারছেন আমি কি বলছি? আমি তোমাকে পছন্দ করতেছি, আই অ্যাম লাইকিং ইউ বলতে পারবেন না, আই লাইক ইউ। আই সি এ বাল্ব হবে না? হ্যাঁ, আই সি এ বার্ড। দেখছেন? তাহলে এই যে সিম্পল বিষয়গুলোর ভিতরেও কত আলোচনা থাকে, বুঝতে পারছেন আপনারা এখন? এগুলো কি আপনাদের কেউ ধরাই দিয়েছে এর আগে, বা কেউ বলছে এই না, জায়গা? ওভাবে স্যার পাই নাই। হ্যাঁ, এই ডিটেলস কেউ বলে নাই। হ্যাঁ, এইটাই হচ্ছে বেনিফিট। এই এই যে পেইড কোর্স আপনারা করছেন, ক্লাস করছেন, এটাই বেনিফিট। অনেক অনেক ক্লাস আছে, অনেক কিছু পাবেন, অনেক কিছু জানতে পারবেন। এই টু ওয়ে কমিউনিকেশনের ভিতর না আসলে এগুলো হয় না। আর এইগুলোই যখন আপনি গ্যাদার করতে পারবেন, এইগুলো যখন আপনি ভালোভাবে অ্যাকিউর করতে পারবেন, আপনি নিতে পারবেন আপনার কাছে, গ্রামেটিক্যাল কনফিউশন গুলো আর থাকবে না আপনার। তখন যে কোনো কিছু স্পিকিং করতে গেলেও দেখবেন আপনি কনফিডেন্ট পাবেন, সবকিছু আপনার অটোমেটিক্যালি চলে আসবে বা হয়ে যাবে। হ্যাঁ, এটাই। আচ্ছা, তো যাই হোক, আমি আপনাদের এগুলো দিব। আপনারা আপনাদেরকে দিলে আপনারা চেষ্টা করবেন যে কিভাবে কোন টেন্স মেনটেন করে, সবার আগে খুঁজবেন যে একটা বাক্য আমি দেখতেছি, বাক্যটার টাইমিংটা কি, কোন টেন্সে লেখা আছে। তারপর আপনি দেখবেন যে আমি কোন ভার্ব দিয়ে করবো, ডু, ডাজ, ডিড, অ্যাম, ইজ, আর, এটা কোশ্চেন না নেগেটিভ, এটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। যেমন তুমি কি চোর, এই যে বাক্যটা, তাহলে এই চোর যে কথাটা লেখা আছে, তাহলে আমার ইংলিশটা কি হবে? এটা কি ডু হবে নাকি আর হবে বলেন তো? আর এই কেন ডু ইউ হবে? আমার তো এখানে ভার্ব নাই রে, চোর কি কোনো ভার্ব? এটা তো একটা নাউন, তাহলে আর ইউ আর ঠিক, এই জায়গাটা আমাকে বুঝতে হবে। আবার সে কি ভাত খায়, তাহলে এখানে খাওয়া, তাহলে ডাজ হি ইট রাইস। হ্যাঁ, তাহলে পাখি কি আকাশে ওড়ে, এই জায়গাটা তাহলে কি হবে? তুমি কি তাকে সাহায্য করো। আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি, আজ অনেক ডিসকাশন করেছি, এবার আপনারা নিজে একটু করেন। দেখেন, আমি করালে আপনারা সবই পারবেন, সবই বুঝবেন, এটাতে বেনিফিট আসে না। নিজেকে ভাবতে হবে। আপনি নিজে যখন ভাববেন, নিজে যখন প্রবলেম ফেস করবেন, সেই প্রবলেমটা থেকে যখন আপনি ওভারকাম করবেন, তখনই এই জায়গাগুলোকে আপনি ভালোভাবে ডেভেলপ করতে পারবেন, আপনি ধরে রাখতে পারবেন। বাট আমি করাই দিলে আপনার মনে হবে এই তো আমি পারতেছি, বুঝতেছি, সহজ বিষয়, ক্লাস শেষ হয়ে গেল, আবার সব ভুলে গেলেন। তো স্যার তুমি আমি কি চোর, তুমি কি চোর, এটা ডু ইউ। কেন ডু ইউ হবে?
আমি যদি বলি আমি তুমি কি আমি চুরি করো, যদি এরকম থাকতো তুমি কি চুরি করো, তাহলে আপনি ডু দিয়ে বলতে পারতেন। চুরি করা শব্দটা ভাব, চুরি করা এর ইংরেজি হচ্ছে স্টেল। স্টেল, ডু ইউ স্টেল? স্টেল মানে চুরি করা। ঠিক আছে, তুমি কি টাকা চুরি করো? ডু ইউ স্টেল মানি? সে কি টাকা চুরি করে? ডাজ হি স্টেল মানি? বাট চোর ইংরেজি কি? থিপ। আর ইউ আ থিপ, এটা নাউন। ঠিক আছে। এটা ডাউন। হ্যাঁ, মানে ভার্ব যদি থাকে তাহলে ডু ডাজ দিয়ে হয়, ভার্ব না থাকলে অ্যাম ইজ। আর এখানে যে ট্রান্সলেশন যে ইয়াগুলো দিয়েছেন আমাদের প্র্যাকটিস করার জন্য, এর আলাদাভাবে একটা ট্রান্সলেশনও দিয়ে দিন, এর সাথে না দিয়ে আলাদা করে দিয়ে দিন। আমরা নিজেরা নিজেরা ট্রাই করব, আচ্ছা, যাতে ওটার সাথে আমরা কম্পেয়ার এটা করতে পারি স্যার। এটা আমি সবগুলো সব মিলিয়ে তো আপনাকে আমরা কোশ্চেন করতে পারবো না। আচ্ছা, এটা আমি আপনাদেরকে দিব। আমি আপনাদের আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে এটা কোন জায়গা থেকে নেওয়া আমি বলি। আমি আপনাদের 500 এক্সাম্পল অফ টেন্স এর একটা পিডিএফ দিব, আজকেই দিব। আপনারা এই পিডিএফটা একদিনে পারবেন না, ডে বাই ডে স্টাডি করার চেষ্টা করবেন। আবারও বলছি, সেই জি পিডিএফটাতে জি। কি আছে আমি আপনাদের বলি। আমাদের টেন্সের স্ট্রাকচার ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্স কয় প্রকার? 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রতিটা টেন্সের আবার 4টা করে ভাগ আছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল টেন্সের স্ট্রাকচার 12টা। তো প্রতিটা টেন্সের আন্ডারে প্রায় 50টা থেকে 100টা বাংলা প্লাস ইংলিশ সেন্টেন্স দেওয়া আছে। 50 থেকে 100টা, এক একটা টেন্স, মানে জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উপর 100টা আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপর হয়তো 50টা আছে। এরকম ভাবে মানে যে টেন্স গুলোর ব্যবহার একটু কম সেখানে একটু কম আছে এরকম। তারপরেও 20টার কম এক্সাম্পল কোনোটাই নাই, মানে জাস্ট টেন্স লেখা। এ দেখেন আমি দেখাই। এই যে এই পিডিএফটা আমি আপনাদেরকে প্রোভাইড করব। এখানে প্রতিটা টেন্স, এই দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে ডেফিনেশনটা দেওয়া আছে, এরপর গঠন প্রণালী দেওয়া আছে, এরপর দেখেন এই যে আমরা বাংলাদেশে বাস করি, উই লিভ ইন বাংলাদেশ, সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, পাখিরা আকাশে ওড়ে, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, গোলাপের গন্ধ মিষ্টি, দ্য রোজ স্মেল সুইট, তোমরা ভাগ্যবান, ইউ আর লাকি। এই যে ভাগ্যবান কথাটা, এর জন্যই আমার এই আর বসছে, এখানে কিন্তু ডু বসেনি। হ্যাঁ, পৃথিবী গোল, দ্য আর্থ ইজ রাউন্ড। সো এইখানে দেখেন কত এক্সাম্পল, শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে কতগুলো আছে দেখেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে প্রায় 110, 25, 36, 136টা এক্সাম্পল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আছে। তাহলে এই যদি কারো প্র্যাকটিস থাকে, তার কি আর টেন্স নিয়ে কোনো কনফিউশন থাকবে? আমাদের টেন্সের স্ট্রাকচার জানা আছে অনেক, আমরা ডেফিনেশন জানি, বাট একটা বাংলা বাক্য দেখলে আমরা বুঝতে পারি না যে এটা ঠিক কোন টেন্সের ভিতর যাবে। তো এই প্র্যাকটিসটা যদি থাকে আপনাদের, বা আপনারা যদি করতে পারেন, এই জায়গাটা থেকে আপনারা ওভারকাম করতে পারবেন, এই কনফিউশন থাকবে না। এইভাবেই এই যে মা একটি গল্প বলছে, কুকুরটি ঘেউ ঘেউ করছে, তুলি গান করছে, এইমাত্র দেখালাম না? হ্যাঁ, সো এইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপর এক্সাম্পল আছে। এরকম ভাবে এই যে 166 পর্যন্ত আসছে, প্রত্যেকটা টেন্স মিলে টোটাল 500টা প্লাস, 500 প্লাস বাংলা ইংলিশ সেন্টেন্স আছে। এই যে পারফেক্ট টেন্স গুলো, তারা ভাত খেয়েছে, সে স্কুলে গিয়েছে, আমি একটি বই কিনেছি, স্বামী অঙ্কটি করেছে, তুমি মিথ্যা বলেছো, কই যে জাস্ট নাও কোনো কাজ হয়েছে, এগুলো সব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মানে এই ডিরেক্ট জায়গাটাতে যদি আপনারা আসতে পারেন, তাহলে আপনারা ধরে রাখতে পারবেন বিষয়গুলোকে, অ্যাপ্লাই করতে পারবেন আপনার স্পিকিং বা কনভারসেশনে। আর আমার এইখান থেকেই 18টা পার্ট করা, এক একটা পার্টের উপর 25টা করে সেন্টেন্স দেওয়া আপনাদের এক্সারসাইজের জন্য। মানে এই 500 প্লাস এক্সাম্পল আমি এটা আগে পড়াই আর কি। মানে এইটা যদি কেউ আপনারা প্র্যাকটিস করতে পারেন, তাহলে আমি টেন্স টেস্ট নিয়ে বুঝতে পারবো যে এই সেন্টেন্সের ট্রান্সলেট গুলো আপনারা কেমন পারছেন। কিন্তু আমি আজকে ডিরেক্ট কেন দেখালাম? কারণ আপনাদের গ্রামাটিক্যাল অনেক ফাংশন জানা আছে, আপনাদের আমি টেন্স দেখাইছি, টেন্সের বিষয়গুলো আপনাদের জানা আছে, যে আপনারা এগুলো করতে পারেন কিনা। তাহলে এগুলো কোন জায়গা থেকে নেওয়া? এখানে যে বাংলা ইংলিশ দেওয়া, সেইটা থেকে কিছু সেন্টেন্স আমি বাছাই করে শুধু বাংলা এখানে রেখেছি প্র্যাকটিস করানোর জন্য, এক্সারসাইজ করানোর জন্য। তো এই 500 এক্সাম্পলের মানে পিডিএফটা আমি দিলে আপনারা এটা একটু প্র্যাকটিস করবেন। বুঝতে পারছি আমি এখন? বুঝতে পারছেন কি বলছি? স্যার এগুলো কি স্যার আপনার বইয়ের মধ্যে আছে নাকি? না 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 না, এটা তো আলাদা একটা পিডিএফ, এটা এটা আলাদা একটা এগুলো বইয়ে নাই, ঠিক এগুলো আছে, বইয়ে নাই। বইয়ে না, এটা আলাদা একটা পিডিএফ। সো এখান থেকে আপনারা এগুলো একটু প্র্যাকটিস করবেন।
বুঝতে পারছেন? এই Yes, sir. পিডিএফটা আমি পাঠিয়ে আমরা দেবো। সব দিয়ে দিচ্ছি। হ্যাঁ আমাদের হচ্ছে স্যার এই 500 যে হ্যাঁ প্র্যাকটিসের জন্য যে এইটা এক্সাম্পল গুলো এইটা আছে হলে এখান থেকে এটা হচ্ছে কিছু কিছু দিয়ে দিবেন, এর মধ্যে আমাদের এক্সারসাইজ যেটা করার জন্য তো কিছু answer কিছু দিব, এক্সারসাইজ করার জন্য তো দিব, বাট আপনারা এইটা ধীরে ধীরে নিজের মতো করে সেলফ প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এটা করলে হবে কি, এই টেন্স নিয়ে কোনো কনফিউশন থাকবে না। একটা বাক্য দেখলে, একটা বাক্য বলতে চাইলে আপনার মনে হবে না যে আমি কোন টেন্সের ভিতর যাব এটা করতে। দেখবেন খুব সহজ হয়ে যাবে আপনার কাছে। প্রথম প্রথম অনেক কিছু কঠিন লাগে, বাট একবার শুরু করলে, একটু সময় নিয়ে, একটু টাইম দিলে, একটু চিন্তা ভাবনা করলে সবকিছু সহজ হয়ে যায়, আপনারা পারবেন, হয়ে যাবে আর কি। তো এগুলো একটু করে ফেলবেন, ঠিক আছে? আমি পাঠিয়ে দিচ্ছি। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন আপনারা। নেক্সট ক্লাসে আর আমি আপনাদের একটা পার্মানেন্ট রুটিন, আমি একটা রুটিন আপনাদের ব্যানার আপনাদের করে দিব, আপনারা ঠিক সেই রুটিন অনুযায়ী ক্লাস করবেন। আমি আজকে করে ফেলবো সবকিছু। তো থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।